বিরতির পর আবারও স্বাগত। দেখছেন এখন চারদিক। দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে আইনজীবী হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে চট্টগ্রাম আইনজীবী সমিতি। একই সঙ্গে দোষীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ও চিন্ময় দাসকে এই হত্যা মামলার আসামি করা সহ 11 দফা দাবি উঠিয়েছে সংগঠনটি। বিকেলে আইনজীবী সমিতি সম্মেলন কেন্দ্রে সংবাদ সম্মেলন করে এসব দাবি জানায় সংগঠনটি। এ সময় আলিফ হত্যাকাণ্ডের দিন পুলিশের নিষ্ক্রিয়তার তদন্তেরও দাবি তোলেন তারা। বলেন, পুলিশের হ্যান্ডমাইক ব্যবহার করে চিন্ময় ও তার ভক্তদের উস্কে দিয়েছে। পাশাপাশি এই ইস্যুতে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তারা। ভাঙচুর সহ অন্যান্য ঘটনার মামলায় নিরপরাধ কাউকেই যেন হয়রানির শিকার করা না হয় সে দাবিও জানান তারা। বিচারপতি, মন্ত্রী, মেয়র হত্যাকাণ্ডে জড়িত যেসব ইসকনের সন্ত্রাসী এখনো গ্রেফতার হয়নি, তাদের গ্রেফতার পূর্ব দ্রুত বিচার নিষ্পত্তি করে দোষীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের জন্য প্রশাসনের সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানাচ্ছি। সম্মিলিত সনাতনী আর জাগরণ জোটের মুখপাত্র ইসকন নেতা চিন্ময় দাসকে হত্যা মামলা সহ অন্যান্য মামলা সমূহে অন্যতম আসামি হিসাবে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানাচ্ছি। আমরা প্রথমও দাবি করেছি, এখনো দাবি করছি। আমরা ইতিমধ্যে তদন্তকারী কর্মকর্তার সাথে আমরা যোগাযোগ করেছি। আমরা মনে করি যে যেহেতু একটা হত্যাকাণ্ড কেউ অংশগ্রহণ করেন, কেউ পরিকল্পনা করেন, কেউ নির্দেশ করেন, এটা আমাদের আইনের ভাষা। আমরা মনে করি যে আইনগতভাবে চিন্ময় দাসকে এই মামলাসমূহতে আসামি করা অত্যন্ত জরুরি। রাজধানীর শাহবাগ থানায় শিক্ষার্থী মানিক হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিন তাকে ঢাকার সিএমএম আদালতে আনা হলে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এ সময় আসামির শারীরিক অবস্থা বিবেচনায় রিমান্ড আবেদন বাতিল চান তার আইনজীবীরা। পরে তদন্তের স্বার্থে 3 দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। একই আদালতে পল্টন থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক সচিব শাহ কামালকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এছাড়া বিভিন্ন থানার মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, রাশেদ খান মেনন, ডিবির সাবেক কর্মকর্তা মশিউর রহমান ও গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। সাবেক অবৈধ মন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তাকে আজকে একটি শাহবাগ থানার একটি হত্যা মামলায় বিজ্ঞ আদালতে উপস্থাপন করে তদন্ত কর্মকর্তা 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানির পর তার বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং তাকে তদন্তকারী কর্মকর্তা হেফাজতে প্রদান করেন। সাবেক অবৈধ মন্ত্রী কামরুল ইসলাম, তাকে কামরাঙ্গী সহ 2টি মামলায় 4/9/24 এবং 5/9/24 এই 2টি মামলায় আজকে গ্রেপ্তার দেখানোর জন্য আয়ু সাহেব দরখাস্ত দেন এবং বিজ্ঞ আদালত তাকে 2টি মামলায় গ্রেপ্তার দেখান। উপজেলা পরিষদ কক্ষে কলাপাড়ায় অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রাখায় 5টি বিভাগে সফল নারীদের জয়িতা সম্মাননা দেওয়া হয়েছে। উপজেলা পরিষদের কক্ষে সভা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও রোকেয়া দিবস উপলক্ষে 5টি বিভাগে জয়িতা সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করায় সম্মাননা পান নাসিমা বেগম, নির্যাতনের মোকাবেলা করায় সুফিয়া বেগম এবং সফল জননী হিসাবে সুফিয়া বেগম। এছাড়া সামাজিক উন্নয়ন ও শিক্ষা ক্ষেত্রে সম্মাননা পান যথাক্রমে নাদিয়া আক্তার মুক্তা এবং তাপসী রানী। সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের কর্মকর্তারা। অগ্রহায়ণের দিন যতই বাড়ছে শীতের তীব্রতা। হাড় হিম করা ঠান্ডায় জবুথুবু জনজীবন। শীতে বিপর্যস্ত নওগাঁর জনজীবন। তীব্র ঠান্ডার সঙ্গে যুক্ত হয়েছে উত্তরের হিমেল হাওয়া। এতে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষেরা পড়েছেন বেকায়দায়। তবে গ্রামের তুলনায় শহরের শীত কম অনুভূত হচ্ছে। আজ জেলায় সর্বনিম্ন 12.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মেহেরপুরে চলছে মাঝারি শৈত্যপ্রবাহ। তীব্র শীতে বিপাকে নিম্ন আয়ের মানুষ। আজ তাপমাত্রা কমে দাঁড়িয়েছে 11 ডিগ্রি সেলসিয়াসে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে সবজি ও মৎস্যজীবী শ্রমিকেরা। তীব্র শীতে কাজ করতে বেগ পেতে হচ্ছে এসব মানুষদের। বাড়ছে শীতজনিত রোগের প্রাদুর্ভাব। ডিসেম্বরের শীতে চট্টগ্রামে বেড়েছে নিউমোনিয়া, ডায়রিয়া সহ ঠান্ডাজনিত রোগের প্রকোপ। আক্রান্তদের বেশিরভাগই শিশু, বৃদ্ধ ও ডায়াবেটিসের রোগী।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে দৈনিক গড়ে ভর্তি করা হচ্ছে 70 থেকে 80 জন শিশুকে। 84 শয্যার বিপরীতে বর্তমানে চিকিৎসাধীন 2 থেকে 3 গুণ রোগী। হাসপাতালের তথ্য অনুযায়ী গেল এক সপ্তাহে মেডিসিন বিভাগে ভর্তি 2775 জন, যাদের বেশিরভাগই শ্বাসকষ্টসহ শীতজনিত বিভিন্ন জটিলতা নিয়ে ভর্তি হয়েছে। ভর্তি থাকা রোগীদের পাশাপাশি চাপ বেড়েছে হাসপাতালের বহির্বিভাগে। তবে চট্টগ্রামে চলতি মাস থেকে ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমলেও ঠান্ডা জ্বরে আক্রান্ত হলেও চিকিৎসকদের শরণাপন্ন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতি সামাল দিতে শিশু ও মেডিসিন ওয়ার্ডে বাড়তি প্রস্তুতি রাখা হয়েছে। বাড়তি চাপ সামলানোর জন্য আমাদের যে সমস্ত ওয়ার্ডগুলো আছে, শিশু ওয়ার্ড 8 নম্বর 9 নম্বর ওয়ার্ড, এবং এগুলোতে আমাদের পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা আছে, এর মধ্যে হয়ে যাবে। আমাদের হাসপাতাল হচ্ছে 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল, এটাকে অফিসিয়ালি করা হয়েছে 2200 বেড। এখন রোগী থাকে কিন্তু 3 থেকে 3500, আমরা সবাই জানি। এখন এটা যে জনবল বাড়ানোর জন্য আমরা অলরেডি চিঠি লিখেছি স্বাস্থ্য মন্ত্রণালয়তে, স্বাস্থ্য অধিদপ্তরে। এটা যখন আমরা অনুমোদিত হয়ে যাবে, আমাদের রোগীর সেবার মান আরও বৃদ্ধি পাবে। সারা দেশে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। চট্টগ্রামে কবিগান, মানববন্ধন, আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে দিনটি। চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এছাড়া ট্রাকে করে শহরের বিভিন্ন জায়গায় দিনব্যাপী সচেতনতামূলক ও দুর্নীতি বিরোধী কবিগানের আয়োজন করেছে টিআইবি। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামী শুদ্ধতা, এমন স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হচ্ছে। সকাল 9টায় নগরীর টাউন হল মাঠে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনের মোহাম্মদ মুক্তার আহমেদ। ঠিক এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব ব্রিফ করছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেই ব্রিফিংয়ে। ফ্রি, ফ্র্যাঙ্ক অ্যান্ড ক্যান্ডিড তথা খোলা মনে আলোচনা হয়েছে। আমরা বলেছি, বাংলাদেশের সবচেয়ে নিকটবর্তী প্রতিবেশী দেশ হিসেবে ভারতের নিকট আমরা আমাদের দুদেশের মধ্যে বিদ্যমান সকল অনিষ্পন্ন বিষয়সমূহে দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির জন্য ভারতের সহযোগিতা কামনা করি এবং এ লক্ষ্যে আমরা একযোগে কাজ করার বিষয়ে গুরুত্ব আরোপ করেছি। আমি দুই দেশের সাধারণ জনগণের ভেতরে আস্থা ও বিশ্বাস বিনির্মাণের গুরুত্বের উপরে জোর দিয়েছি এবং এক্ষেত্রে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রচারণা রোধে ভারতের সক্রিয় ভূমিকা আশা করেছি। বাংলাদেশের জুলাই আগস্ট বিপ্লব এবং বিপ্লব পরবর্তী সংখ্যালঘুদের প্রতি কথিত বৈরী আচরণ নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার, মিথ্যা তথ্য এবং বিভ্রান্তিকর বয়ান রয়েছে। সে বিষয়ে আমরা ভারত সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে যথাযথ পদক্ষেপের অনুরোধ জানিয়েছি। সেই সাথে আমরা জোর দিয়ে বলেছি যে বাংলাদেশে বসবাসরত সব ধর্ম নির্বিশেষে স্বাধীনভাবে সব মানুষ ধর্মচর্চা করে আসছে এবং এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি এবং অপপ্রচারের সুযোগ নেই। এ বিষয়ে বাংলাদেশ সরকার সরেজমিন অবস্থা দেখার ও পর্যবেক্ষণ করার জন্য বিদেশি সাংবাদিকদেরও আহ্বান জানিয়েছেন। সেই সাথে আমরা এও বলেছি যে এটি আমাদের অভ্যন্তরীণ বিষয় এবং আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের মন্তব্য সমীচীন নয়। আমি ভারতের পররাষ্ট্র সচিবকেও স্মরণ করিয়ে দিয়েছি যে বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে এবং অন্যান্য দেশেরও একই ধরনের শ্রদ্ধাবোধ আমাদের প্রতি দেখানো উচিত। আপনারা অবগত হয়েছেন যে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনা আমাদের অগ্রাধিকার। আমরা বিশ্বাস করি প্রতিটি জীবন মূল্যবান, ওয়ান লাইফ ইজ টু মেনি। এই লক্ষ্যে ভারত সরকারকে দৃশ্যমান কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে আমরা অনুরোধ করেছি। তাছাড়া আন্তঃসীমান্ত অপরাধ, মাদক পাচার সহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম নির্মূলে ভারতের সহযোগিতা সহ সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন দীর্ঘমেয়াদী সমস্যার সমাধানে ভারত সরকারকে অনুরোধ জানিয়েছে। আজকের আলোচনায় আন্তঃনদী বিষয়সমূহ গুরুত্ব পেয়েছে। আমি তিস্তা নদীর পানি চুক্তি সম্পন্ন করার প্রয়োজনীয়তার উপর জোর দিই। গঙ্গা পানি চুক্তির মেয়াদ 2026 সালে উত্তীর্ণ হয়ে যাবে।
সেই প্রেক্ষিতে তা নবায়নের প্রক্রিয়া শুরু করার উপরও আমরা গুরুত্ব দিয়েছি। এছাড়াও আরও যে কয়টি আন্তঃসীমান্ত নদীর পানি বন্টন সংক্রান্ত চুক্তি দুই পক্ষের মধ্যে আলোচনাধীন সেসব সম্পন্ন করার জন্য বিশেষ জোর দিই। বন্যা পূর্বাভাস, উপাত্ত কিংবা ডেটা আদান প্রদান সহ বন্যা প্রতিরোধে ভারতের সার্বিক সহযোগিতা কামনা করি এবং এ বিষয়ে একটি উচ্চ পর্যায়ের মেকানিজম গঠন করার বিষয়েও আলোচনা করি। ভারত আমাদের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ভারতের সাথে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির জন্য বিদ্যমান ট্যারিফ, প্যারা ট্যারিফের মতো বাধাসমূহ দূর করার উপায়ের উপর আমরা গুরুত্ব আরোপ করেছি। আমরা ভারত থেকে আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগের গ্রহণেরও অনুরোধ করেছে। আপনারা জানেন যে বর্তমানে ভারতের সাথে জ্বালানি এবং বিদ্যুৎ খাতে আমাদের পারস্পরিক সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আমরা ভারত থেকে বর্তমানে প্রায় 2656 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছি। বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এই সহযোগিতা বৃদ্ধি পেতে পারে। ভারতের মধ্য দিয়ে নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আনার বিষয়েও ভারতের সহযোগিতার প্রয়োজন। এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় এবং রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বাংলাদেশে অবস্থানরত 1.2 মিলিয়ন রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে ভারতের সহযোগিতার জন্য আহ্বান জানিয়েছি। প্রতি বছর পর্যটন এবং চিকিৎসা উপলক্ষে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি ভারত সফর করে। তাদের ভিসা প্রাপ্তি সহজীকরণ সহ অন্যান্য কনসুলার ইস্যু সহজীকরণের জন্য আমরা অনুরোধ জানিয়েছি। যে সকল বাংলাদেশি নাগরিক ভারতের আদালতে দেয়া সাজা বাংলাদেশে অথবা ভারতে ভোগ করছে, তাদের সাজা মওকুফের বিষয়ে ভারতের যথাযথ বিবেচনার জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়া ভারতে আটক বাংলাদেশের জেলেদের মুক্তির বিষয়ে আলোচনা হয়েছে। আজকের আলোচনায় ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একযোগে কাজ করার বিষয়ে ভারত সরকারের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আপনারা জানেন, ফরেন অ্যাফেয়ার্স কনসালটেশনস একটি ধারাবাহিক প্রক্রিয়া। আমরা 2023 সালের নভেম্বর মাসে এফওসির সর্বশেষ বৈঠক নয়াদিল্লিতে করেছিলাম। এই প্রেক্ষিতে উভয় দেশের মধ্যকার দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বৈশ্বিক পর্যায়ে আমাদের চলমান সহযোগিতামূলক কার্যসমূহের বিষয়ে আজকের এফওসিতে করা সার্বিক আলোচনা বা পর্যালোচনা পরবর্তীতে এই বিষয়গুলোকে এগিয়ে নিতে বা আমাদের প্রাধিকারমূলক যে সমস্ত ইস্যুগুলো আছে সেগুলো যদি পারস্পরিক সদিচ্ছা থাকে এবং ঐক্যমত থাকে, তাহলে তার মাধ্যমে সমাধান হবে বলে আমরা মনে করছি। দিল্লিতে সুবিধাজনক সময়ে পরবর্তী ফরেন অ্যাফেয়ার্স কনসালটেশনসে অংশগ্রহণের জন্য ভারতের পররাষ্ট্র সচিব আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সে প্রশ্ন করেন এবং নাম বলবেন, এবং হ্যাঁ, নাম বলবেন। আগে আমি রুলস অফ ইয়েটা বলে নেই। একজন করে প্রশ্ন করবেন, নাম বলবেন, কোথাকার এবং কোন পত্রিকায় কাজ করেন কিংবা কোন টেলিভিশন চ্যানেলে, এবং আমি 3টা প্রশ্ন নিব, তারপর আমি উত্তর দিব। আর একটু জোরে বলেন। আলোচনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে কি আলোচনা হয়েছে? আপনি যেটা বলেছেন যে ভারতীয় প্রচার মাধ্যম বা সামাজিক মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে, সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে মিথ্যা বয়ান, অপপ্রচার এগুলো হয়েছে এবং আমরা ব্যাপকভাবে বলেছি এবং কিন্তু মনে করে দিয়েছি বাংলাদেশ অন্যের বিষয়ে নাক গলায় না। তো আমরা চাইবো যে ভারতের যেন আমাদের বিষয়ে নাক না গলায়। আমি যদি বিষয়টি এভাবে করি, তো সেই জায়গায় আমার কাউন্টার পার্টের রেসপন্সটা কেমন ছিল, 1 নম্বর। 2 নম্বর, তিনি নিচে অ্যাডভাইজারের সাথে মিটিং করে যাওয়ার সময় বলেছেন যে আজকে আপনাদের খুব ক্যান্ডিড ফ্র্যাঙ্ক ডিসকাশনের সময় কমন কিছু কনসেপ্ট আর একটা মাইনরিটি ইস্যু আছে সেটা বলেছেন। পাশাপাশি বলেছেন রিলিজিয়াস, কালচারাল এবং ডিপ্লোম্যাটিক স্ট্রাকচারের উপর অ্যাটাক নিয়ে উদ্বেগ জানিয়েছে। তো সেক্ষেত্রে আগরতলায় আমাদের বিষয়ে যে দুঃখজনক ঘটনাটা ঘটেছে সেই প্রসঙ্গটি আলোচনায় এসেছে। ধন্যবাদ। মাননীয় সচিব, আমি সমকালে কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে যে উপদেষ্টার সাথে দেখা করার পরে যখন নেমেছিলেন বিক্রমমিত্রী, উনি হচ্ছেন যে নিরাপত্তার ইস্যুটি বলে গেছেন। তো নিরাপত্তা নিয়ে আমরা জানি যে ভারতের 7 সিস্টারের নিরাপত্তা নিয়ে তারা উদ্বিগ্ন, বিশেষ করে।
তো সেই বিষয়ে আসলে কি কথা হয়েছে, বাংলাদেশ আসলে কি নিশ্চয়তা দিয়েছে? আচ্ছা, 3টি প্রশ্ন আমি প্রথমে নিলাম, এরপরে 3টি প্রশ্ন নিব। প্রথম প্রশ্নটি ছিল যে প্রাক্তন প্রধানমন্ত্রীর বাংলাদেশে ফিরিয়ে আনা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা। প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে আলোচনা হয়েছে। দুটো দিক, একটা হচ্ছে তাকে ফিরিয়ে আনার বিষয়ে আপনারা এর আগেও প্রশ্ন করেছেন এবং সেই প্রশ্নের আমরা যে জবাব দিয়েছি সেটা পুনরুক্তি করি। এটি অন্য মন্ত্রণালয় থেকে আসার একটি বিষয় এবং এটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। যখন সেই সিদ্ধান্তটি হবে তখন পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং তার জন্য ফরেন অ্যাফেয়ার্স কনসালটেশনস কেন, এটা যে কোনো ধরনের প্রক্রিয়া হতে পারে। সেটা কূটনৈতিক একটা পত্রের মাধ্যমে সেটা জানানো যায়, কিংবা আমাদের যে মিশন আছে দিল্লিতে তার মাধ্যমে জানানো যায়। তো কাজে এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি ভারতে অবস্থান করে যে সমস্ত বক্তব্য রাখছেন সেই বক্তব্যের প্রতি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। আপনারা গতকালে শুনেছেন তিনি একটি বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যটি সরকার পছন্দ করছেন না এবং তারা যে কথাটা বলেছেন যে হার প্রেজেন্স ডাজ নট হ্যাভ এনি বিয়ারিং অন আওয়ার রিলেশনস, এবং তারা এই বাস্তবতা সত্ত্বেও দে উড লাইক টু এঙ্গেজ উইথ দি গভর্নমেন্ট অফ দ্য ডে। এটা হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী সংক্রান্ত প্রশ্নের উত্তর। সংখ্যালঘু সংক্রান্ত ভারতের যে প্রচার মাধ্যমের কথাবার্তাগুলো হচ্ছে, এটা আমরা অত্যন্ত জোরালোভাবে বলেছি এবং সেটা আমি আমার প্রারম্ভিক বক্তব্য সেটা উপস্থাপন করেছি এবং আমি এটা বলেছি যে আমাদের দিক থেকে সাংবাদিক, শিক্ষক, আইনজীবী সহ নানা পেশার মানুষ ভারতীয় প্রচারের মাধ্যমে যোগাযোগের করেছেন, তাদেরকে রিচ আউট করেছেন এবং আপনারা অনেকে ইউটিউবে ম্যাটেরিয়ালগুলো পাবেন এবং আমরা তাদেরকে এটাও বলেছি যে এ নিয়ে যদি কোনো সংশয় থাকে বাকি যে কোনো দেশের মতো তারাও আমাদের দেশে এসে দেখতে পারেন যে সত্যিকারের সংখ্যালঘুদের প্রতি কী ধরনের আচরণ হচ্ছে। আর দ্বিতীয়ত আপনি যেটা বলেছেন যে তাদের যে সমস্ত তাদের দূতাবাসের নিয়ে যে উদ্বেগ এবং আমাদের দূতাবাস নিয়ে যে উদ্বেগ, এই বিষয়ে আলোচনা, আমি এই বিষয়টা খুবই জোরালোভাবে বলেছি। আগরতলা এবং কলকাতায় সাম্প্রতিকবারে যে ঘটনা ঘটেছে আপনি এর আগে আমাদের প্রেস রিলিজ দেখেছেন এবং আজকের সভাতে আমি খুবই জোরালোভাবে সেটা উত্থাপন করেছি। তৃতীয় যে প্রশ্ন ছিল নিরাপত্তা ইস্যুতে, নিরাপত্তা ইস্যুতে আমরা সাধারণভাবে আলাপ আলোচনা করেছি কিন্তু খুব স্পেসিফিক্যালি আমরা এই সিভিল সিস্টেম সংক্রান্ত কোনো ধরনের আলোচনা আজকে সভাতে করে নেই। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে আমার ধারণা এক ধরনের আন্ডারস্ট্যান্ডিংয়ের গ্যাপ আছে এবং আজকে উনি আমাদের এখানে আসার পরে আমার প্রত্যাশা সেই আন্ডারস্ট্যান্ডিং গ্যাপটা কমবে। আমার নাম আমার নাম মিজানুর রহমান, আমি মানব জমিনের কাজ করি। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি একদিকে বলছেন যে এটা আমাদের অভ্যন্তরীণ ইস্যু, আমরা কারো অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করি না। ইন্ডিয়াতে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে সংখ্যালঘু ইস্যুতে, কিন্তু আমরা কোথাও বাংলাদেশের দিক থেকে কোনো ধরনের কনসার্ন আমরা ব্যক্ত করি না। তো আমরা কেন তাদেরকে বলছি যে তোমরা এসে দেখে যাও আমাদের এখানে কি হচ্ছে? এটা আমাদের সেলফ কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? আমরা একদিকে বলছি এটা আমাদের অভ্যন্তরীণ ইস্যু, আবার আমরা বলছি যে আসো এসে দেখে যাও। এটা একটু সেলফ কন্ট্রাডিক্টরি হয়ে গেল কিনা? দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের হাই কমিশনে হামলার যে বিষয়টা, এটা সর্বোচ্চ কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন এবং আমাদের হাই কমিশনের নিরাপত্তা দেওয়া তাদের দায়িত্ব। আমরা এই বিষয়টাকে বলার পরে তাদের জবাবটা কি ছিল? মাননীয় সচিব, আমার নাম মাহফুজ বিশা, আমি যমুনা টেলিভিশনে কাজ করি, আপনার আমার প্রশ্নটা হচ্ছে যে যখন অভ্যন্তরীণ বিষয়ে না কমানোর কথা বলছেন, সেই বৈঠক থেকে এসেই ভারতের মাননীয় পররাষ্ট্র সচিব যে ব্রিফ করেছেন আমাদেরকে, উনি প্রপোজ নেবেন কিন্তু তিনি আবারও বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে আনুষ্ঠানিকভাবে মিডিয়ার কাছে তার উদ্বেগের কথা জানিয়েছেন। ফলে এই বৈঠক থেকে ঢাকা দিল্লি সম্পর্কে যে টানা পড়ে সেটা খানিকটা প্রস্তুত হবে অথবা একটা ইতিবাচক আলোচনা শুরু হবে, যে উদ্দেশ্য বা প্রত্যাশার কথা ফরেন অফিস বলছিল বিদেশি, সেইটাকে আসলে ভেস্তে গেল। বাংলাদেশে ভারতের পররাষ্ট্র সচিবের বৈঠকে 3 থেকে 4 দিন আগে সীমান্ত হত্যার একটি ঘটনা ঘটেছে। সীমান্ত হত্যা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা? আমরা
আমি শেষটা দিয়ে শুরু করি। সীমান্ত হত্যা নিয়ে আমরা কথাবার্তা বলেছি এবং আমরা এটা বলেছি যে সীমানায় যে হত্যাকাণ্ড হচ্ছে এটা কাম্য নয় এবং এই দুই দেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সাথে এই ধরনের হত্যাকাণ্ড সংগতিপূর্ণ নয়। এবং আমরা সবসময় বলেছি যে সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নামিয়ে আসতে। এবং আমরা যে কথাটা আমি আমার প্রাথমিক বক্তব্যে বলেছি যে ওয়ান ডেথ টু মেনি, সে কথাটাই বলেছি। তাদের দিক থেকে তারা যেটা বলেছেন সেটা হচ্ছে যে সীমানায় নানা ধরনের ক্রাইম হয়, নানা ধরনের অপরাধ হয় এবং সেই অপরাধের সাথে এর একটা যোগ আছে বলে তারা মনে করেন। আমরা যেটা বলেছি যে উই ডোন্ট কন্ডোন এনি ক্রাইমস, আমরা কোনো ধরনের যে ক্রাইম বা অপরাধ সেটাকে তো সমর্থন করি না। তিস্তা চুক্তি বাস্তবায়ন একমত হয়েও আমরা এখনো সই হই। গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আর 2 বছরের মধ্যে। গঙ্গার যদি পর্যালোচনা শুরু করতে হয় সেটাও কয়েক বছর লেগে যায়। তো এই সুনির্দিষ্ট কোনো অগ্রগতি কি এই ক্ষেত্রে আছে কিনা বা কোনো দিক আছে কিনা? প্রথম কথা হচ্ছে যে প্রথম যে প্রশ্ন, সেই প্রশ্নের সাথে আপনার এই প্রশ্নটাকে লিঙ্ক করি। ট্রাস্টের একটা ঘাটতি আছে, এটা আমি যদি সমস্যাটাকে স্বীকার না করি তাহলে সমাধানের দিকে যেতে পারবো না। তো কাজে এটা আমি স্বীকার করে নিচ্ছি যে ট্রাস্টের একটা ঘাটতি ছিল বলেই আমাদের এই প্রক্রিয়াটা, এই পথটা অতিক্রম করতে হয়েছে। এবং আজকের যে বৈঠক, সেই বৈঠক হচ্ছে সেই ঘাটতিটা মেটানোর পথে এগিয়ে যাওয়ার একটা পদক্ষেপ। এবং পলিটিক্যাল মেসেজিং যদি বলেন সেটা এই যে আমরা এই পথটাকে অনুসরণ করে এর পরবর্তী স্তরে যে আলাপ আলোচনাটা সেটা আশা করব। তো সেটা যেন আমরা অপেক্ষা করবো, সেই প্রক্রিয়াটা অব্যাহত থাকবে। আর আপনি যে প্রশ্নটা করলেন যে জেআরসি, প্রকৃতপক্ষে ভারতের সাথে যে আমরা 54টা নদী শেয়ার করি, এই নদীর বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে। তার মধ্যে তিস্তা ছিল, তার মধ্যে গ্যাঞ্জেস ওয়াটারের নিয়ে যে আমাদের চুক্তি এগ্রিমেন্ট আছে সেটা যে শেষ হয়ে যাবে সেটা নবায়নের বিষয় আছে, এই বিষয়গুলো আলোচনা হয়েছে। আমাদের দিক থেকে আমরা খুব জোর দিয়ে বলেছি যে জেআরসি যে সভাটা সেটা অনুষ্ঠিত হওয়া প্রয়োজন। আমার ধারণা এই বিষয়ে তারও কোনো দ্বিমত নেই, এটা হয়তো যথাসময়ে অনুষ্ঠিত হবে। প্রকল্প বিষয়ে এই প্রশ্নটা আগে আপনারা করেছেন, সেটা অন্যান্য অনেক মন্ত্রণালয়ের মধ্যে সংশ্লিষ্ট সম্পৃক্ত আছে এবং তাদের সাথে আলাপ আলোচনার প্রেক্ষিতে এই বিষয়ে সিদ্ধান্ত হবে। আমাদের উপদেষ্টা, আমার নাম পারভেজ, আমি 71 টিভিতে কাজ করি, আপনার বাতাসে। জি, আমার প্রশ্ন ছিল, আপনি একটু বলেছেন, বিস্তারিত বলেননি যে শেখ হাসিনার বিষয়ে আপনারা বলেছেন তার বক্তব্যের বিষয়ে। তারা বলেছেন, আমি যদি বুঝতে ভুল না করি, যে এই বিষয়টিতে সম্পর্কে কোনো অবনতি ঘটবে না। আসলে তাদের দিক থেকে তো না, এটা তো আমাদের দিক থেকে সমস্যা। যদি এখন তার প্রেক্ষিতে যে তিনি রাজনীতি করছেন, তিনি কনফারেন্সে অংশগ্রহণ করছেন, ভারতের পক্ষ থেকে কি বলা হয়েছে তার স্ট্যাটাসটা কি, এবং এই যে তাদের বক্তব্যটা আসলে কি ছিল, যদি স্পেসিফিক বলেন যে এই প্রশ্ন উত্থাপনের পর তারা আসলে তার ব্যাখ্যা কি দিচ্ছে। সব জায়গায় টেলিকনফারেন্সে অংশগ্রহণ করতে দেওয়া, তিনি কি স্ট্যাটাসে আছেন, তার অবস্থান কি, বাংলাদেশের কনসার্নের বিষয়ে তাদের জবাব দেয়। আর কেউ? আচ্ছা, আর কেউ নাই। আমি পরিমল পাল্লা রেজিস্টারে কাজ করি। ভিসা এবং ট্রেড সংক্রান্ত দুটো বিষয়, যে ভিসা তো ইন্ডিয়ান হাই কমিশন এখানে সিগনিফিকেন্টলি রেস্ট্রিক্ট করেছে আসের পর থেকে, এবং যার ফলে অবশ্যই যেটা উল্লেখ করেছেন যে আমাদের পেশেন্টস বা টুরিস্ট তাদের নানা ধরনের প্রবলেম হচ্ছে, এবং বিজনেসের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে কর্পোরেট বিজনেসে অনেক ধরনের প্রবলেম হচ্ছে, যেটা, এবং আপনি কন্টিনিউড সাপ্লাই অফ কমোডিটিসের কথা বলেছেন। তো এই দুটো বিষয় তো একেবারে মানে মানুষের দৈনন্দিন জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বাঁচা মরার একটা ইস্যু। তো এই জায়গায় স্পেসিফিক তাদের উত্তর কি ছিল? এবং আমরা আরেকটা খবর কোনো মিডিয়ায় দেখেছি যে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার কলকাতা হ্যাজ অলসো রেস্ট্রিক্টেড ভিসা or limited the amount of number of visas for Indians. Whether that is true, এই দুটো বিষয়। জি, কিন্তু এক ব্যক্তির একটা প্রশ্ন। মাননীয় সচিব, বিক্রমশ্রী নেমে যাওয়ার সময় তিনি বলছিলেন যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক আগেও পিপল সেন্ট্রিক ছিল, এখন হচ্ছে সামনেও পিপল সেন্ট্রিক। Whereas
আমাদের ফরেন অফিস থেকেই আমাদের পররাষ্ট্র উপদেষ্টা আমাদের এখানে মিডিয়া ব্রিফিংয়ে বলা হয়েছে আগের সম্পর্ক আসলে পিপল সেন্ট্রিক ছিল না, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আসলে ছিল। তাহলে ভারত আসলে কি মনে করে আর আমরা আসলে কি মনে করি, দুটোর মধ্যে আসলে কোনো পার্থক্য হয় না, দেখেন কি তারা কি আসলে সত্যি বলছে না? না, শেষ প্রশ্নের উত্তরে এটা হয়তো বলতে পারে যে তারা মনে হয় আমাদের যে মত, সেই মতের যে যৌক্তিকতা, সেই যৌক্তিকতাটাকে ধীরে ধীরে মেনে নিচ্ছেন। দ্বিতীয়ত অন্য যে প্রশ্ন করলেন যে প্রাক্তন প্রধানমন্ত্রীর সম্পর্কিত আলোচনা, প্রথম যে পয়েন্টটা বলেছি সেটা পুনরুক্তি করি যে আমরা বলেছি যে তিনি ভারতে বসে যে সমস্ত বক্তব্য দিচ্ছেন সেটা আমাদের পছন্দ হচ্ছে না, এটা এক নম্বর। 2 নম্বর হচ্ছে তাদেরকে আমরা বলেছি যে আমরা যে এইটা পছন্দ করছি সেটা তাকে যাতে জানানো হয়। ঢাকা দিল্লি সচিব পর্যায়ের বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলছিলেন পররাষ্ট্র সচিব, আমরা এতক্ষণ ছিলাম সেখানে। প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউ দেশের রাষ্ট্রদূতদের বৈঠক সহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে ব্রিফিং চলছে। কথা বলছেন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, সরাসরি চলে যাচ্ছে সেখানে। বর্তমান সরকার বদ্ধপরিকর এ বিষয়ে সকলেই আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সহায়তা করবেন এবং একসাথে কাজ করে যাবেন বলে তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।